সময়টা 1829 থেকে 1837 সে সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে তখন নির্বাচনের সময় তার নির্বাচনের প্রতিপক্ষ ঠাট্টা করে ডাকতেন জ্যাক অ্যাস, অর্থাৎ গাধা। ওই ব্যাপারটা তিনি খুব একটা অপছন্দ করেননি, বরং পছন্দই করেছেন এবং তারপর থেকে তার এই নির্বাচনী প্রতীক হিসেবে তিনি গাধাটাকেই বেছে নিয়েছেন। আর ঠিক সেই সময় প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী এবং রিপাবলিকানদের যে প্রশাসনিক এক ধরনের স্টিফনেস এবং নানা রকমের কেলেঙ্কারিতে অতিষ্ঠ সেই সময়কার সিভিল সোসাইটি, কার্টুনিস্ট, তারা রিপাবলিকানদেরকে হাতির সঙ্গে তুলনা করেছে। হাতিটা কখনো শুভ কিছুরও প্রতীক, আবার খুব একটা বিদঘুটে কিছুরও প্রতীক। তো সেই থেকে অ্যান্ড্রু জ্যাকসন যখন থেকে গাধাকে মেনে নিলেন তার প্রতীক হিসেবে, এবং সেই সময় আর কি করা, রিপাবলিকানরা হাতি নিলেন, হাতি নিয়েই তারা নির্বাচনের লড়াইয়ে দৌড়াতে থাকলেন। তো সেই ধারাবাহিকতাই মার্কিন নির্বাচনে এখন হাতি আর গাধার লড়াই চলছে। বাংলাদেশে যেমন আমরা নির্বাচন বলতেই দুটি প্রতীক বুঝি, মার্কিন নির্বাচনে প্রতীকটা অনেক সময়কেই হারিয়ে ফেলে। অনেক ভোটার, অনেকেই যারা প্রার্থীকে ভোট দেন তারা ভুলেই যান এটা কি উনি কি গাধার নাকি উনি হাতির, এইরকমই ব্যাপারটা। অর্থাৎ প্রতীক ছাপিয়ে প্রার্থী অনেক বেশি ক্যারিসমেটিক এবং তাদের মুখই বারবার করে ভেসে ওঠে। কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলটা যে জায়গায় গিয়ে আটকে আছে, সেখানে একেবারে সবচেয়ে কনফিডেন্ট মানুষটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কালকে হঠাৎ করে স্টেটমেন্ট করে বসলেন এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং উই ডিড উইন, এরকম একটি শক্ত একেবারে বাক্য উচ্চারণ করলেন। তার যেই সংখ্যাটাই গিয়ে তিনি আটকে আছেন, এখনো পর্যন্ত তিনি আটকে আছেন 214-তে। অন্যদিকে জো বাইডেন অর্থাৎ ডেমোক্র্যাট প্রার্থী, তিনি আটকে আছেন 253-তে। সংখ্যার হিসেব নিকেশ করলে যেসব সুইং স্টেট আছে যেখানে ভোট গণনা চলছে, সেখানে আর মাত্র দুটি স্টেটের যদি ভোট গণনা শেষ হয়, তাহলে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েও যেতে পারেন। অর্থাৎ ওই সেই ম্যাজিক সংখ্যা যেটাকে বলা হয় 270, সেখানে তিনি পৌঁছবেন। আর সবগুলো স্টেট যেখানে এখনও ভোট গণনা চলছে, বাকি আছে, সবগুলো যোগ করলেও আসলে হাতির খাড়া হয়ে ওঠার সম্ভাবনা, অন্তত যেটাকে আমরা বলি যে গ্রামাটিক্যালি, ব্যাকরণগতভাবে খাড়া হয়ে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম। এরকম একটি অবস্থায়, মার্কিন নির্বাচনের এরকম একটি অবস্থায় আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম রেখেছি হাতি কাদায়। এই হাতি কাদায় পড়াতে কেউ কেউ কাঁদছেন, কেউ আবার আনন্দ এবং বেদনার কারণটা কি, অথবা ভবিষ্যতে আনন্দ বা বেদনার কোনো কারণ হতে যাচ্ছে কিনা, সেগুলোর চুলচেরা বিশ্লেষণ যাদের কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে ইতোমধ্যে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আন্তর্জাতিক বিশ্লেষক শাহাব এনাম খানকে পাবো কিছুক্ষণের মধ্যেই, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ভার্জিনিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক সুব্রত শঙ্কর ধর, তিনি আমাদের সাথে ধরা দিয়েছেন। পেনসিলভেনিয়ার ডেমোক্র্যাট পার্টির কাউন্সিলম্যান শেখ এম সিদ্দিক, তার কাছ থেকে তো পেনসিলভেনিয়া আর কথা আমাদের শুনতেই হবে। এবং এই জমজমাট আলোচনার মধ্যে নিশ্চয়ই দর্শক আপনারা আছেন। আমরা হাতি যে কাদায় পড়েছে তা নিয়ে কিন্তু অনেকে ঠাট্টা মশকরা শুরু করেছে। বাংলাদেশ কিন্তু কম যায় না, এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে নানা রকমের ট্রলে। বাংলা ভাষায় আমরা যেরকম একটি প্রবাদ বলে থাকি যে হাতি কাদায় পড়লেও তেলাপোকাও বোধহয় একটা লাথি মারার চেষ্টা করে,
তাই কি হচ্ছে? অন্তত সোশ্যাল মিডিয়ার ঠাট্টা মশকরা দেখলে তো তাই মনে হয়। সাদাত হাবিবি সেতু আমার সহকর্মী সেসবের কিছু কিছু যোগ করে এই হাতির কাদায় পড়ার কিছু ঠাট্টা মশকরার নমুনা আমাদের সামনে তুলে ধরেছেন। তার রিপোর্টে একটু দেখে আলোচনায় আসি। Though that if you did run for president, you believe you'd win. Well, I don't know. I think I'd win. I tell you what, I wouldn't go in to lose. I've never gone in to lose in my life. 25 বছর আগে মার্কিন টেলিভিশনের এক সাক্ষাৎকারে এমন আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হারতে শিখেননি তিনি। নির্বাচন করলেও করবেন হিসেব করে। অবশ্য 2016 নির্বাচনে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখেছে পুরো বিশ্ব। কিন্তু এবার We were getting ready to win this election. Frankly, we did win this election. বুধবারে তার এই কনফিডেন্সের গোড়ায় আপাতত আর পানি পাওয়া যাচ্ছে না। নির্বাচনে ভোটের দৌড়ে বেশ এগিয়ে বাইডেন। তাই ট্রাম্পকে সান্ত্বনা দিতে দেরি করছেন না কেউ কেউ। সাথে আছে নেটিজেনদের খোঁচা। কেউ তো আবার টিটকারি করছেন দেশটির নির্বাচনী ব্যবস্থা নিয়ে। বলছেন ফলাফলে এত দেরি কেন? পরামর্শ ক্রিকেটের ডার্কওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতি অনুসরণের। এদিকে বরিশালের ভুয়া এই সংঘর্ষের স্ক্রিনশটে ফেসবুক সয়লাভ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অবশ্য বেশ কড়া কড়া কার্টুনেই ট্রাম্পের বিদায় দেখছে, দেখাচ্ছেও। সবকিছু ছাপিয়ে 2015-তে ট্রাম্পের শিশুদের সাথে এমন মজার ভিডিও নিয়ে সবাই বলছে, সত্যিই তো ট্রাম্প কি অত সহজে চাইবেন হোয়াইট হাউস ছাড়তে? তবে ইন্টারনেটে কিংবদন্তি ব্যান্ড কুইন্সের বোহেমিয়ান র্যাপসোডি গানের এই রূপ দেখে নির্ঘাত হেসেছেন কোটি কোটি মানুষ। রসিক বাঙালি সাতসাগরের পাড়ের দেশটায় থাকা ট্রাম্পকে দিচ্ছে নানা পরামর্শ। বলছেন শান্ত থাকতে। এরই মাঝে কিন্তু ট্রাম্পের পরাজয়ে ঢাকার রাস্তায় আন্দোলনের হুমকি আসছে। সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় কি? সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। ভাড়া নিয়ে থাকার যাদের সম্ভাবনা দেখা দিয়েছে সুদূর আমেরিকাতে যারা বসে আছেন, আমি সুব্রত শঙ্কর ধর আপনার থেকেই শুরু করছি, যে কেমন ভালো থাকবেন আসলে সত্যি সত্যি যদি ফলাফল একেবারে ডেমোক্রেটদের পক্ষেই যায়। এখনো পর্যন্ত হিসেব নিকেশে তাই বলছে। আর ফলাফল উল্টে যাওয়ার তো নানা রকমের নির্বাচনী পদ্ধতি আছে। ইলেকটোরাল কলেজ তারা ইচ্ছা করলে তাদের সকল রকমের ক্ষমতা দেওয়া আছে, যে ইলেকটোরাল কলেজ তারা চাইলে তাদের পছন্দ মতো দলের প্রার্থীকে তারা জিতিয়ে দিতে পারেন। সেটা তো হয়তো নিয়ম আছে, কখনো ওই নিয়মটি প্র্যাকটিস করা হয়নি। কে জানে, ট্রাম্পের সময় সেটা হলেও হয়ে বসতে পারে। কিন্তু আমরা একেবারে স্বাভাবিক যে বিষয়গুলো ঘটে যাচ্ছে তার আলোকেই আপনার কাছে জানতে চাই, কেমন ভালো থাকবেন, কেমন ভালো থাকবে আমেরিকা? সেটি বলা এই মুহূর্তে খুব কঠিন। প্রথম কথা হচ্ছে যে আমরা এখনো নিশ্চিত জানি না যে লড়াই ক্ষেত্র বলে, ব্যাটল গ্রাউন্ড বলে চিহ্নিত যে 5টি অঙ্গরাজ্য, সেখানকার নির্বাচন গণনা এখনো শেষ হয়নি এবং একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায় তেমনটি হচ্ছে। তো এই অবস্থার মধ্যে এখনো নিশ্চিত করে বলা যায় না ফলাফলটি কি হতে পারে। তবে সমস্ত ইন্ডিকেশন এই মুহূর্তে এই যে সম্ভবত জো বাইডেন জিতে যাচ্ছেন। তো সেটি যদি হয় তাহলে ইনফ্যাক্ট এই নিয়ে অনেকেরই অনেক রকম আশঙ্কা আছে, আমরা সেই আশঙ্কা প্রকাশও দেখতে পাচ্ছি। যেমন ধরা যাক, অনেক বড় বড় শহরে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাস উইন্ডো গুলো আছে সেগুলো হার্ডবোর্ড দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই এই আশঙ্কা থেকে যে হতে পারে যে কিছু ভায়োলেন্স ঘটবে। তো সেটি একটি ব্যাপার। এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও বেশ খানিকটা সময় জুড়ে ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় থাকবেন জানুয়ারিতে, যতদিন পর্যন্ত না ক্ষমতা হস্তান্তর হচ্ছে। তো সেই সময়টিতে দেশের কি অবস্থা হবে সেটি নিয়েও এক ধরনের আশঙ্কা আমি শুনতে পাই বিভিন্ন জনের কাছে। তবে এটিও ঠিক যে আমেরিকান সিস্টেমে শুধু যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে সবকিছু হয়ে গেল তা তো নয়। সিনেটের কর্তৃত্ব এখনো
রিপাবলিকানদের হাতে। ফলে যত সহজে অনেক কিছু হবে বলে অনুমান করেছিলেন ডেমোক্রেট দলীয় লোকজন, হয়তো সেটি তাও নাও হতে পারে। কাজেই সামনে অনেক রকম অনিশ্চয়তাই আছে বলতে পারি। তবে এটি খুব মজার ব্যাপার যে 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 ধরনের রাজনৈতিক পরিস্থিতি আমরা আমাদের দেশে দেখি, প্রায় সেই রকম একটা পরিস্থিতি আমরা এই দেশেও দেখতে পাচ্ছি। আমি কালকে একজনকে বলছিলাম যে রাজনৈতিক ডেভেলপমেন্টের দিক থেকে আমেরিকা বোধহয় এখনো একটা উন্নয়নশীল দেশ। আমরা অনেক আগে যেখানে পৌঁছে গেছি তারা মাত্র সেখানটায় পৌঁছাচ্ছে। স্ট্রিট ভায়োলেন্স এখন বাড়ছে এবং ফলাফল প্রত্যাখ্যান করা ইত্যাদি যে বিষয়গুলো আমরা অনেক আগে থেকে দেখে এসেছি আমাদের দেশে বা অন্যান্য আমাদের মতো দেশগুলোতে, এখন দেখা যাচ্ছে আমেরিকাতে সেই ঘটনাটি হচ্ছে। কাজেই বলা যায় না কি দাঁড়াবে অবস্থা, সবাই শঙ্কাই আছে। ধন্যবাদ। আমরা কি একটু ছোট্ট করে জানতে পারি কেমন খারাপ ছিলেন? কেমন খারাপ ছিলেন বলতে মানে ওই যে যদি যেই কার্টুনগুলো আমরা দেখলাম যেখানে বলাই হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের তো বিদায় হলো, বিদায় খারাপ ছিল, আমেরিকা খারাপ ছিল বলেই তো ভোটের মাধ্যমে জনগণের এই রায়। সেক্ষেত্রে যদি আগের সময়গুলোর সঙ্গে তুলনা করি তাহলে কোথায় পিছিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই সময়টায়? সেটি ইনফ্যাক্ট আমি বলবো যে এটা একটা বিশাল পরম্পরার অংশ এবং সেই পরম্পরার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প 2016 সালে প্রেসিডেন্ট হলেন। কিন্তু আমার মনে হয় না যে এটা এখানেই শুরু হয়েছিল। অনেকদিন ধরেই হয়তো ব্যবস্থাটি মানে রাজনৈতিক ব্যবস্থাটি অনেক পরিণতির দিকে এগোচ্ছিল এবং এমনকি আমি বলবো যে একেবারে সেই আমেরিকান সিভিল ওয়ারের সময় থেকেই প্রায় যে ধরনের মূল্যবোধ গুলো খানিকটা হয়তো চাপা পড়েছিল, যে সমস্ত বিশ্বাস হয়তো ততখানি সামনে ছিল না, গেল 4 বছরে আমরা দেখেছি সেগুলো সামনে এসছে। বর্ণবাদের প্রকোপ বেড়েছে এই সমাজে এবং অনেক রকম মূল্যবোধ এবং বিশ্বাস যেগুলো নাকি মনে করা হয়েছিল যে পরাজিত হয়েছে সেই 1861 সালে, সেগুলো আসলে পরাজিত হয়নি। আসলে কোনো যুদ্ধেই শেষ পর্যন্ত সব বিশ্বাস এবং সব মূল্যবোধ পরাজিত হয়। তো ট্রাম্পের সময় আমরা এই ব্যাপারটি লক্ষ্য করতে আবার যেন একটা পুনরুত্থান ঘটেছিল সেই ধরনের বিষয়, সেই ধরনের মূল্যবোধ, এবং তাতে করে মানে যে সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে যেটি হয়তো সম্পূর্ণ তৈরি ছিল না এরকম একটা অবস্থা গ্রহণ করার জন্য, কিন্তু তারপরে ব্যাপারটি সত্যি ট্রাম্পের জন্য একটা বেশ শক্ত ঘাঁটি তৈরি হয়েছিল এবং সেই ঘাঁটির উপর ভর করে রিপাবলিকানরা এতদিন পর্যন্ত আমি বলবো যে এক ধরনের বলতে গেলে ট্রাম্পের উপর সওয়ার হয়ে হয়তো রিপাবলিকান পার্টি খানিকটা এগিয়েছে এই সময়। এবং এই ভোটের সংখ্যার দিক থেকে যদি আমরা দেখি যে খুবই পোলারাইজ, একেবারে মেরুকৃত হয়ে গেছে আমেরিকান রাজনীতি, দুই মেরুতে অবস্থান। এবং এখানে আসলে খুব সহজে যে এই সমস্ত সমস্যার সমাধান হবে তা মনে হচ্ছে। তো এই খারাপ অবস্থাটি বিভিন্ন জন বিভিন্ন অবস্থান থেকে দেখবে। যারা সংখ্যালঘু তারা একরকম করে দেখবে, যারা বর্ণবাদী বিশ্বাস করে না তারা একরকম করে দেখবে, আবার যারা নাকি বর্ণবাদী তারা হয়তো দেখেছে যে তাদের জন্য খানিকটা ভিত্তি তৈরি হয়েছে। তো এই হচ্ছে বিভিন্ন জনের মূল্যায়ন। যে কথাটি বলছিলেন সুব্রত শঙ্কর ধর, যে আবর্জনার পুনরুত্থান, এবং এটা একটা লিগেসি অনেক লম্বা সময় ধরে আস্তে আস্তে এটার ট্রাম্পের সময়টাও আপাতত তুঙ্গ অবস্থান হিসেবেই বিবেচনা করা যায়। আমরা জানি না তারপরে আর কি হবে, ট্রাম্পকেও ছাপিয়ে আরও কোনো খারাপ, আমরা যেটাকে বলি মূল্যবোধের অবক্ষয়ের আরও চরম কোনো রূপ আসলে গোটা বিশ্ব দেখবে কিনা। যেখানে ব্যাটল গ্রাউন্ডের কথা উঠেছে সেখানে আমরা নির্বাচন বুঝতে পাচ্ছি, নির্বাচনের যেই যুদ্ধ, সেখানে সহিংসতা অর্থাৎ একেবারে আক্ষরিক অর্থে সুব্রত শঙ্কর ধর যেটা আমাদেরকে একটু মনে করিয়ে দিলেন যে বড় বড় শহরগুলোতে অনেক যেসব রাস্তার পাশে বড় বড় এভিনিউ, দোকান, সেসব জায়গায় এক ধরনের প্রোটেকশন নেওয়া হয়েছে। অনেকেই এই নির্বাচনী সহিংসতার ভয় পাচ্ছিলেন আগে থেকে, আর ইতোমধ্যে গতকাল থেকে তো শুরুই হয়ে গেছে। এখন আসলে আমাদের এই দিকে অর্থাৎ 7 সমুদ্র 13 নদীর পার যদি বলি, এখানে গণমাধ্যমগুলোতে কিন্তু আজকে
টপ স্টোরি ওটাই যে নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে সহিংসতা এবং সহিংসতা ছড়িয়েই পড়ছে। নিজেদেরকে যদি ছোট করে বলি যে আমাদের সাথে তুলনীয়, আমরাও নির্বাচনের সময় এরকম সহিংসতার প্রত্যক্ষ করে আসছি, বা এটা বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড সিনড্রোম যাই বলি না কেন, সেটা একেবারে উন্নয়নের শিখরের দেশটাতে হচ্ছে। কি অবস্থা এখন সেই গোটা আমেরিকার আইনশৃঙ্খলার অবস্থা, সেটা নিয়ে নিশীথ সূর্যের একটা রিপোর্ট দেখে আমি হুমায়ুন কবির স্যারের কাছে একটু যেতে চাই। যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোতে ট্রাম্প বাইডেনের মধ্যে সমানে সমান টক্কর চলছে, তখনই মাথা চাড়া দিয়ে উঠেছে সহিংস বিক্ষোভ। ফলাফল গণনার মধ্যেই ট্রাম্প সমর্থক এবং বাইডেন সমর্থকরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, এমনকি এটিএম বুথেও ভাঙচুর চালায়। ডেট্রয়েটে ট্রাম্প সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে ভোট গণনা বন্ধ করো বলে স্লোগান দিতে থাকে। সে সময় জানালা ভাঙচুর করে তারা। একই ধরনের বিক্ষোভ হয়েছে ফিলাডেলফিয়া, শিকাগো এবং নিউ ইয়র্কেও। নর্থ ক্যারোলাইনা এবং ডারহেমেও ভোট গণনা বন্ধ করো, আরও 4 বছর বলে ট্রাম্প সমর্থকরা স্লোগান দিতে থাকেন। অন্যদিকে প্রতিটা ভোট গণনা করো বলে পাল্টা স্লোগান দিতে থাকেন বাইডেন সমর্থকরা। পোর্টল্যান্ড, ওরেগন রাজ্যে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড সক্রিয় হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিটি সেন্টারের কিছু দোকানের জানালা ভাঙচুর করেছে। এদিকে মিনিয়াপলিসে 2 শতাধিক মানুষ রাস্তা দখল করে আন্দোলন করতে থাকলে সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহ্বানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। অ্যারিজোনায় ভোট গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেখানে মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না তা নিয়ে দ্বিধায় পড়েছে কর্তৃপক্ষ। ট্রাম্পের পক্ষে পড়া ভোট গণনা করা হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। ঐতিহ্যগতভাবে এটি রিপাবলিকান রাজ্য হলেও সম্প্রতি এটি দোদুল্যমান রাজ্যে পরিণত হয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যে ট্রাম্প বাইডেনের সমর্থকরা রাস্তা এবং ব্রিজ অবরোধ করে রেখে নিজ নিজ প্রার্থীর হয়ে স্লোগান দিতে থাকে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই অভিজ্ঞতা এবং বিভিন্ন সময় মার্কিন নির্বাচন একেবারে খুব ভেতর থেকে আপনি ফলো করেছেন, সেখান থেকে এবারে নির্বাচনটা আপনার কাছে কেমন এবং এগুলো কিসের আলামত, আমাদের সঙ্গে তুলনা করাটা কতখানি জাস্টিফাইড হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে আজকের টাইটেলটা রেখেছেন, হাতি কাদায় পড়েছে, এটা সত্যি কথা, কিন্তু কাদাটা একটুখানি নুয়ান্সড আছে, যেটা সুব্রত দা একটু আগে ইঙ্গিত করছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতাটা যেহেতু বিভাজিত, রাষ্ট্রের 3টি সংগঠনের মধ্যে বিভাজিত, এবং সেটা ব্যালেন্স অফ পাওয়ার বলতে পারেন, অথবা আপনি এটাকে সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড চেকস অ্যান্ড ব্যালেন্স, এই 2টা ফর্মুলা দিয়ে কিন্তু এটা সংরক্ষিত। এবং এই জায়গাতে প্রেসিডেন্ট যদি জো বাইডেন নির্বাচিতও হন, আমরা যেটা এখন মনে হচ্ছে সেই ধারণার ভিত্তিতেই বলছি, নির্বাচিত হলেও কিন্তু তার যে পরিকল্পনা বা আছে, নীতিমালা যেগুলো তিনি চিন্তা করছেন, তার অনেকগুলো কিন্তু বাস্তবায়ন করতে গেলে তাকে সিনেটের সহযোগিতা লাগে। সিনেটটা কিন্তু এখনো ডেমোক্রেটদের হাতে আসেনি এবং না আসবার সম্ভাবনাই বেশি। তাহলে দাঁড়াবেটা যে ক্ষমতাটা কিন্তু বিভাজিত হয়ে থাকলো। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এক দল থেকে, সিনেট থাকছে আরেক দলের হাতে।
ক্ষমতা কিন্তু এখানে বিভাজিত থাকছে। তৃতীয় পক্ষ বিচার বিভাগ, এখন তারা সিদ্ধান্ত নেবে আইনি প্রক্রিয়া, আইনটা ঠিক মতো বাস্তবায়িত হচ্ছে কিনা, এই হলো তাদের কাজ। তো কাজেই হাতি কাদায় পড়েছে, এটা সত্যি কথা, কিন্তু কাদা পড়লেও যেটা হচ্ছে যে এখানে এই কাদাটার মধ্যে অন্যদেরও যে খুব সুবিধা হয়ে যাচ্ছে তা না, কিন্তু কাজে এটা জিনিসটাকে সেই প্রেক্ষাপট থেকে একটু বুঝতে হবে। এবং ক্ষমতার এই যে চেকস অ্যান্ড ব্যালেন্সের সেপারেশন অফ পাওয়ার, সেটা শুধুমাত্র যে ফেডারেল লেভেলে তা নয়, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকগুলো কথা বলছেন, কিন্তু এই নির্বাচনের ফলাফল সার্টিফাই করবে স্টেট ইলেকশন বোর্ড, সেখানে কিন্তু তার কোনো ক্ষমতা নাই। ওখানে ওখানকার গভর্নর এটার দায়িত্বে আছেন, এবং যে রাজ্যগুলো যেটা সুইং বোর্ড বলছেন, অ্যারিজোনা, নেভাডা এবং জর্জিয়াতে রিপাবলিকান গভর্নর, তার দলেরই লোক, তারাই সার্টিফাই করবেন। এখন সেখানে সেই গণনায় যদি জো বাইডেন জিতে আসেন, তিনি সেটা সার্টিফাই করতে দ্বিধা করবেন না, কারণ এটা আইনের বিধান ওখানে, এবং প্রত্যেকটা রাজ্য নিজস্ব আইন দ্বারা নিয়ন্ত্রিত, এখানে কোনো কেন্দ্রীয় আইনের ভিত্তিতে কিন্তু হচ্ছে না, মনে রাখতে হবে। তো কাজেই এখানে চেকস অ্যান্ড ব্যালেন্সটা মার্কিন যুক্তরাষ্ট্রে এত ব্যাপকভাবে প্র্যাকটিসড, এবং সেপারেশন অফ পাওয়ারটা এমনভাবে প্র্যাকটিসড যে ক্ষমতা কোনো একজনের পক্ষে ব্যবহার করা অসম্ভব। কাজে এটা মানে ব্যবস্থা নাই ধরে নিতে পারে না। তো সেই জায়গাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবেন, তার সমর্থকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন, এটা কিন্তু এই ধারণাটা আমার কাছে মনে হয় যে এটা সঠিক না, বা এই ধারণাটা আমার কাছে বাস্তবসম্মত মনে হয় না। তো কাজে এই যে আপনি যেটা বলছেন হাতি কাদায় আছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটু নুয়ান্স আছে। আরেকটা জিনিস আমি মনে করি যেটা আপনি বলছিলেন, এই নির্বাচনে দুইটা চেহারা আছে, একটা যদি বিগ পিকচার বলি, আরেকটা স্মল পিকচার যদি বলি। বিগ পিকচার হচ্ছে সুব্রতদা বলছিলেন, এবং সেটা আমরা সকলেই, সারা পৃথিবীর মানুষ, সেটা আমরা শঙ্কিত বা উদ্বেগের মধ্যে ছিলাম। কিন্তু লক্ষ্য করবেন গত 1 মাস ধরে মানুষ 3 ভাবে ভোট দিয়েছে, মেইল ইন ভোট, আর্লি ভোট, আর যেদিন নির্বাচন হয়েছে 3 তারিখ, সেটা ভোট কেন্দ্রে গিয়ে ভোট। এই 3টা পদ্ধতিতে কিন্তু ভোটটা হয়েছে, এবং সেই ভোটে এত ব্যাপক সংখ্যক ভোট এর আগে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েনি। 100 মিলিয়ন লোক শুধু এই আর্লি ভোট আর মেইল ইন ভোটে তারা পার্টিসিপেট, এবং ভোটের সংখ্যা যদি দেখেন, মানে এটা এইরকম, ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনের সমান বা তার চেয়ে বেশি ভোট পাচ্ছেন, আর তার চেয়ে 3-4 মিলিয়ন বেশি ভোট পাচ্ছেন জো বাইডেন। তো এই যে ব্যাপক জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনের এই প্রক্রিয়াটা মোটামুটি সম্পন্ন হয়েছে। এবার গণনা কাজটাও চলছে, এবং সেই গণনা কাজেও কিন্তু যেহেতু সব দলের উপস্থিতি, নাগরিক সমাজের উপস্থিতি, মিডিয়ার উপস্থিতি, অবজারভারদের উপস্থিতির মাধ্যমে এটা হচ্ছে, এখনো গণনা কাজ নিয়ে কোনো, আপনি যদি বলেন, কোনো প্রশ্ন কেউ তোলেনি। যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এই প্রক্রিয়ার বাইরে থেকে রাজনীতির যারা করেন তারা সেটা নিয়ে প্রশ্ন তুলছে, এবং এই যে ভায়োলেন্স গুলো দেখছেন, সেটা কিন্তু আমি বলবো যে এই আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 45 to 50 মিলিয়ন মানুষের এই এত ভোটযজ্ঞের এই বিগ পিকচারের এটা হচ্ছে সাইড শো যেটা দেখছেন, এবং এই সাইড শোটা ফলাফল আইনানুগভাবে যদি, বা গণনা কাজটা যদি আইনানুগভাবে শেষ হয়, তাহলে এই সাইড শো দিয়ে আপনি বেশি কিছু করতে পারবেন না, এটা দাঁড়াবে না বেশিক্ষণ। মানে এইগুলো তো আসলে টোটাল একটা নির্বাচনের প্যাকেজ, কিছু সাইড শো থাকবে, সেখানে কিছু প্রেডিকশন থাকবে, সসি কিছু থাকবে, কিন্তু আপনি একটা জায়গায় বললেন যে এই প্রক্রিয়ার বাইরে যারা রাজনীতি করছে সেখানে কিছু হয় কিনা। আসলে এই প্রক্রিয়ার বাইরে রাজনীতিটা কি, সেটার কি কোনো ইঙ্গিত দেওয়া যায়? প্রেসিডেন্ট ট্রাম্প যেগুলো বলছেন, তিনি বলছেন ভোট থামাও, আমার ভোট স্টিল চুরি করছে, এবং তিনি নিজেও জানেন যে ভোট, তিনি যখন বলেছেন যে আমরা জিতে গেছি, তিনি কিন্তু নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করবার কেউ নন। ঘোষণাটা আসবে স্টেট ইলেকশন বোর্ড সার্টিফাই করে দেবে, কংগ্রেস ঘোষণা করবে কে নির্বাচিত হয়েছে। আজ এখানে প্রেসিডেন্টের নিজের অথবা জো বাইডেনের নিজের কিন্তু দাবি করবার কোনো জায়গা নাই,
এবং এই যে জায়গাটা যেটা বলছেন, যেটা মানে দাবিটা করছে, এটা হচ্ছে মানে রাজনৈতিক দাবি। মানে এইটাও তো একটা সাইড শো এর অংশই, মানে এই সব জিনিস, এগুলো গিমিক, কিছুটা ক্যারিশমা, নানান কিছু দেখাচ্ছে, কিন্তু এটার পেছনের অন্য কোনো লেয়ারের রাজনীতির ইঙ্গিত কি না, মানে এটাতে ভীত হবার কোনো কারণ আছে কিনা। আমরা যদিও বলছি আমাদের যে শিরোনাম হাতি কাদায়, আক্ষরিক অর্থেই যদি এই নির্বাচনকে কেন্দ্র করে হাতি কাদায় এটার একটা ছবি ভাবতে চাই, তাহলে অনেকেরই মনে হবে, অনেকেরই মাথায় একটা ছবি হবে যে ডোনাল্ড ট্রাম্প কুপকাত হচ্ছেন নির্বাচনে। কিন্তু আপনি যেই কথাটি বললেন যে আসলে ভোটে জেতাই তো আর সব কিছুর উত্তর নয়, ডেমোক্রেটদের হাতে তো হয়তো সিনেট নাও আসতে পারে, এবং সেই ক্ষেত্রে তো জনগণের বিশ্বাস, আমেরিকানদের বিশ্বাস, যে ডিভাইড, যে একেবারে শার্প একটা পার্থক্য ভোটের রেশিওতে দেখা গেল, যারা ডেমোক্রেসির জন্যে ভোট দিলেন, সেই বিশ্বাসটা আসলে কাদায় পড়বে কিনা সেটাও তো একটা বড় আশঙ্কার বিষয়। সেসব নিয়ে আরও শুনবো আমরা। যোগ করবেন কিনা খুব ছোট্ট করে শেখ এম সিদ্দিকী, একেবারে প্রাথমিক বক্তব্য হিসেবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটিএন দর্শক শ্রোতাদের গোটা বিশ্বব্যাপী। এখানে হুমায়ুন স্যার এখানে ছিলেন, আমেরিকা ছিলেন, সে অনেক কিছু জানেন এবং বুঝেন এখানকার। আমি পেনসিলভেনিয়ার, পাশাপাশি খুব একটা দূরে নয়। আর জো বাইডেন আমার পাশের স্টেটেই, আমার থেকে 45 মাইল দূরে এখান থেকে। তো আমি হাতি কাদায় বলতে এখানে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো হয়েছে, আসলে রিপাবলিকান পার্টি নয়। ডোনাল্ড ট্রাম্প, তার যে কাজ, তার যে হাম্বিতাম্বি, তার যে বাঘাড়ম্বর, এইটাকে বুঝাইছে যে হাতি কাদায় পড়েছে। আসলে রিপাবলিকান পার্টি তো তারা এখনো সিনেটে থাকবে বলে মনে করি। তো আসলে সামগ্রিকভাবে আমি বলতে চাই যে গোটা বিশ্বটাই কেমন যেন অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। আপনি যেদিকেই তাকাই বড় বড় দেশগুলোতে গণতন্ত্রের হাওয়া খুবই খুবই ম্লান হয়ে যাচ্ছে ওদিক থেকে। ডেমোক্রেসির নামক হাতিটা আসলে কাদায় গোটা বিশ্বের। জি, এইটাই আর কি। একটা ছোট্ট বিরতির পরে বাকিটুকু শুনবো, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। মার্কিন নির্বাচন এবং আটকে যাওয়া ফলাফল নিয়ে বিশ্লেষণ শুনছি আমরা ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। শিরোনাম রেখেছি হাতি কাদায়। এর আগে শুনছিলাম, বিরতির আগে খুব অল্প করে শুনেছি, শেখ এম সিদ্দিক আপনাকে মাঝপথে থামিয়ে দিতে হয়েছিল। আমরা একটু শেষ করব, আপনি যেই জায়গায় ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমেরিকার দুর্ভাগ্য যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একজন প্রেসিডেন্ট এই দেশে নির্বাচিত হয়েছিল এবং আমরা আমেরিকান জনগণ করেছিলাম। তার কারণ মানে এটাই কি চূড়ান্ত, মানে এ দেখাই কি শেষ দেখা, মানে এটাতেই চূড়ান্ত বলছেন যে দুর্ভাগ্য? এর চেয়েও তো দুর্ভাগ্য হতেও তো পারে। না, আমরা দেখুন সূচনার যে দুর্ভাগ্য, এটা আমরা বলবো, ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমরা জানি না। তবে এটা আমাদের দুর্ভাগ্য যে উনি আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল বা আমরা করেছিলাম। দেখুন, আমেরিকা এখন আমি বলবো, যদিও আমি এখানে আছি, এখনো বিশ্বের 1 নম্বর না হইলেও মোটামুটি ওখানে রেসিস্ট একটা কান্ট্রি। এবং এখানে যারা রেডনেক বলে অভিহিত করা হয়, যাদের সাদা বলে অভিহিত করা হয়, তারা সবসময় কিছু ধর্মের প্রতি বিদ্বেষী, তারা ইমিগ্রেন্টদের প্রতি বিদ্বেষী,
তারপরে কালোদের প্রতি বিদ্বেষী, এই যে তাদের ভিতরে যে একটা জিনিস মানে জমা হইতেছিল, তারা প্রকাশ করতে পারতেছিল না ডিউ টু এদেশের প্রশাসন, ডিউ টু এদেশের সংবিধান। তার একটা সুযোগে ছিল, সেই সুযোগটা 2016 সালে আমেরিকার জনগণ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাদের মুখপাত্র হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেওয়াতে। কারণ তার যে জিনিসগুলো তারা চাচ্ছিল ওই জিনিসগুলাই ডোনাল্ড ট্রাম্প করার চেষ্টা করছে প্রথমে ক্ষমতায় এসে। যদি বলি এটাই তো রিয়েল আমেরিকা, মানে কাগজে এক রকমের আমেরিকা আর মনে মগজে আরেক রকমের আমেরিকা, সেটা তো আনভেইল হয়েছে। তাহলে এটা তো মানে চেনা হলো আর কি, তাতে তো ডিল করতে সুবিধা হওয়ার কথা। আমি একজন ইলেক্টেড অফিসিয়াল হিসাবে আমি বলবো আপনি রাইট, এটাই সত্য। কারণ আমাদের কাগজে একটা, আমরা করি একটা, এবং সেটা আমরা ফরেন দিকে দেখেন, ফরেন যে রোলগুলো আছে ফরেন মিনিস্ট্রি, সেদিকে আমরা তাকে দেখি যে আসলে কি হচ্ছে। আমরা এখানে কোরিয়ার একটা, বিদেশের উপরে সেই নীতিটা অন্যভাবে আমরা ফলো করার প্রচার করি। আমরা যেটা করি না ওইটা অন্য দেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। না হলে ডোনাল্ড ট্রাম্প প্রথমে এসেই মুসলিম ব্যান করলেন। কেন? মুসলমানরা কি করেছে? মুসলমানরা এই দেশে সত্যের সাথে নিষ্ঠার সাথে কাজ করে, সত্যের সাথে এই দেশকে পরিচালনা করে, এবং ইমিগ্রান্টরা এই দেশের অর্থনীতির মূল শক্তি চালিকা। এবং ইমিগ্রান্টরা প্রত্যেকেই তাদের রেশিও মাঝে প্রত্যেকের প্রচুর ট্যাক্স দেয়, যে ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ফেডারেল গভর্নমেন্ট চলে। যে ফেডারেল গভর্নমেন্ট টাকা ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের সময় দিয়েছেন, সে টাকা তো আসলে ডোনাল্ড ট্রাম্পের টাকা না, সেটা আমাদের জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকাই উনি দিয়েছেন। তারপর আরো মজার ব্যাপার দেখুন, উনি নিজে, আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব দেখেছে, উনি নিজে $750 ট্যাক্স পে করছে। একজন আমেরিকার প্রেসিডেন্ট, সে যদি $750 ট্যাক্স পে করে, এটা হাস্যকর কি হইতে পারে? আমি বলতে চাই আমেরিকার জনগণ তাদের ভুল বুঝতে পেরেছে। আমরা বারবারই বলছি, আমাদের কৌতূহল যে এখনো এত কিছু করার পরেও আপনাদের, মানে আপনারা যারা বিশ্লেষণ করছেন, যারা ডেমোক্রেটের সমর্থক বা সাধারণ মানুষ যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেননি, তারপরেও যে রেশিও আমরা দেখছি যে 48 বা 49% ভোট এই রিপাবলিকানদের পক্ষেই, তার মানে এই ডিভাইডটা কিন্তু আছে, এবং এটা সহই সেলিব্রেট করতে হবে হয়তো ডেমোক্রেট প্রার্থীর বিজয়, হয়তো বলছি। এই আসল আমেরিকার চেহারা। যদি এবার করোনা ভাইরাসটা যদি না হতো, করোনা ভাইরাসের ডোনাল্ড ট্রাম্প নানা রকমের তিনি তার অ্যাকশন রিয়াকশন, সেটা অনেকেই আমেরিকানরা অনেকে ঠিক করে পছন্দ করেননি। অনেক রিপোর্টার এইবারের নির্বাচনকে বলছেন প্যান্ডেমিক ভোট, অর্থাৎ ভোটে এক ধরনের মহামারী লেগেছে। এটা যত না বাইডেনকে নির্বাচিত করার, তার চেয়ে বেশি ডোনাল্ড ট্রাম্পকে দূরে রাখার, এবং সেটার অন্যতম কারণ আর গত 4 বছরে খারাপ ভালো মিলে আমেরিকার জন্য যতটুকু না করেছেন, এবার করোনাতে অনেকে এসে প্রিয়জনদের হারিয়ে তার প্রতি কিছুটা বীতশ্রদ্ধ হয়েছে। করোনা কি তাইলে এইবার এই ভোটের চেহারা পাল্টে দিল? তা না হলে যে আমেরিকার যে ক্যারেক্টার, অর্থাৎ পরপর 2 টার্ম একজন প্রেসিডেন্ট থাকেন, সেটারই পুনরাবৃত্তি খুব অনায়াসে হতো কি না, এরকমই একটি খোঁজার চেষ্টা করেছে, এরকম একটি তথ্য উপাত্ত নিয়ে খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। করোনাকালের এই ভয়াবহ পরিস্থিতি ট্রাম্পকে কোথাও আবারও ওই হাতিকে কাদায় ফেলার মতন অবস্থা করলো কিনা একটু দেখে। আমাদের সঙ্গে শাহাব এনাম খান যুক্ত হয়েছেন, তিনি পথে আছেন, আমরা দেখতে পাচ্ছি। তিনি আমাদের আলোচনায় যোগ দেবেন করোনাকালের ভয়াবহ পরিস্থিতির, অর্থাৎ এই প্যান্ডেমিক ভোট, সেটা নিয়ে একটা রিপোর্ট দেখব। 700 কোটি মানুষের এই পৃথিবীতে আধুনিকতা, সামরিক শক্তিমত্তা কিংবা বিশ্ব রাজনীতির চাল, অনেক কিছু নাম্বার 1 মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 4% বসবাস এই আমেরিকায়। আবার দুনিয়ার মোট করোনা আক্রান্তের প্রায় 20% মার্কিনীরা।
We have no choice. We can't lock ourselves up in a basement like Joe does. হোয়াইট হাউসের কর্তৃত্ব বুঝে নিতে এতদিন চলেছে নানা প্রচারণা। সেখানে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন যখন সামাজিক দূরত্ব, মাস্ক আর করোনা মোকাবেলায় সতর্ক, বিপরীতে অ্যারিজোনায় রেকর্ড সংখ্যক সমর্থক নিয়ে ট্রাম্পের এমন সমাবেশ, যেখানে মাস্ক, সামাজিক দূরত্বের বালাই নেই। মজার তথ্য, এই করোনাকালে ভোটারদের মন পেতে রেকর্ড ১,৪০০ কোটি মার্কিন ডলার খরচ করেছে দুই পক্ষ। The choice 2020, Trump versus Biden. প্রায় ২৫ কোটি ভোটারের এই দেশটিতে ইতিমধ্যেই চলছে নির্বাচনের আগাম ভোট গ্রহণ। এমনিতে ৬০ ভাগের বেশি ভোট পড়ার নজির নেই দেশটিতে। ২০১৬ নির্বাচনেও মোট ভোটারের ৫০% দিয়েছিলেন ভোট। আর এবার এই করোনাকালে ইতিমধ্যেই ৯.৫ কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন। কেন্দ্রে গিয়ে ভোটের পাশাপাশি পোস্টাল বা ডাকযোগেই ভোট পড়েছে ৫,৭০,০০,০০০ আমেরিকানের। আর সরাসরি পড়েছে ৩,২০,০০,০০০ ভোট। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে টেক্সাস আর ফ্লোরিডায়। মহামারীকালে গণতন্ত্রের পথে মার্কিনীদের ভোট কেন্দ্রগুলো নিরাপদ করতে সিংহভাগ ভোটিং বুথেই এমন জীবাণুমুক্ত করার ব্যবস্থা রয়েছে। এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিতে পারেন, এই সংখ্যা হতে পারে ১৫ কোটি, যা মোট ভোটারের ৬৫% এবং ১৯০৮ সালের নির্বাচনের পর সর্বোচ্চ। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। আমরা শাহাব এনাম খান ওনাকে পেয়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক বিশ্লেষক। হাতি কাদায় আমাদের শিরোনাম, আমি জানি না ফলো করছিলেন কিনা। আর এই প্যান্ডেমিক ভোট, অনেক রিপোর্টাররাই বলছেন ১,৪০০ কোটি ডলার দুই প্রার্থী মিলে এই প্যান্ডেমিকের সময় ভোটের জন্য খরচ করেছেন। আর ৬৫ ভাগেরও বেশি ভোট ইতিমধ্যে পড়েছে, যদিও গতকালের রিপোর্ট এটি, আজকে আরেকটু আপডেট আমাদের কাছে আছে। শাহাব এনাম খান, কিভাবে বিশ্লেষণ করবেন? আর বাইডেন আসুক আর ট্রাম্প চলে যাক, আমাদের যে কূটনৈতিক অবস্থান, আমাদের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক, সেখানে কি খুব বেশি অদল বদল হওয়ার সুযোগ থাকে, যেখানে সিনেট তো একেবারেই রিপাবলিকানদের দখলে? ধন্যবাদ মুনিয়াপা। আই থিঙ্ক আপনি যে প্রশ্নগুলি করলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো যে ১৪০০ কোটি ডলার খরচ করা, এটার মূল কারণ হলো দুটো। একটা হলো যে পলিটিক্যাল লিডারশিপ রিসেশন যেটা আছে, সেটা কিন্তু খুব প্রকটভাবে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ ট্রাম্প প্রশাসনকে বা ব্যক্তি ট্রাম্পকে কিন্তু পছন্দ করার মানুষ যেরকম আছে, তাকে অপছন্দ করার মানুষের সংখ্যাও কম না। কারণ এখানে ভুলে গেলে হবে না যে ট্রাম্প কিন্তু অনেক কিছু ডেলিভার করেছেন। ট্রাম্পকে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি কিন্তু এবার এরকম কোন রোল নেননি যেটা সাধারণত অন্যান্য রাষ্ট্রপতিরা নিয়ে থাকেন, যে ক্ষেত্রে তাদেরকে অনেক সময় বলা হয় গ্লোবাল পুলিশম্যান। তো সেই রোলটাও কিন্তু তিনি নেন। ফলে তিনি মূলত ফোকাস করেছেন অভ্যন্তরীণ পলিটিক্সে, অর্থাৎ ডোমেস্টিক পলিটিক্সে, যেখানে যদি আপনি গত ৪ বছরের তার প্রোগ্রেস রিপোর্ট নেন, সেখানে কিন্তু আপওয়ার্ড ইন্ডিকেটর গুলি অনেক আছে। যেমন আপনি যদি ইকোনমিক ইন্ডিকেটর গুলির মধ্যে জব ক্রিয়েশন দেখেন, গত ১০ বছরের মধ্যে হাইয়েস্ট, তার মানে আনএমপ্লয়মেন্ট রেটটা সবচেয়ে কম। আপনি যদি হাউস হোল্ড ইনকাম দেখেন, সেইখানে যখন ২০১৬ সালে তিনি ক্ষমতা নেন, তার থেকে ২০১৯ পর্যন্ত অলমোস্ট ৭ থেকে ৯% ইনকাম বেড়েছে হাউস হোল্ডে। আবার যদি আপনি দেখেন যে হোয়াইট ভোটস গুলি দেখেন বা আপনার যেগুলিকে আপনার ইন্টেরিয়র ভোটস গুলি দেখেন, সেই জায়গাতে কিন্তু রিপাবলিকান হিসেবে তার রোলটা অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। এই কারণে যে ইনার ইউনাইটেড স্টেটসে কিন্তু রিপাবলিকানরা এবারও খুব ভালো করে। এর বাইরে আছে হলো যে যদি আপনি আউটার বেল্ট গুলি দেখেন, অর্থাৎ যেগুলিকে আমরা বলি যে হায়ার এডুকেশন বেল্ট, যেমন আপনার ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস বা নিউ ইয়র্ক বা ম্যারিল্যান্ড কিংবা ওয়াশিংটন ডিসি, সেই জায়গাতে দেখবেন যে বাইডেন কিন্তু বেটার করেছে, কারণ সেই জায়গাতে আপনার এডুকেটেড ভোটারের সংখ্যা বেশি। সুতরাং এই জায়গাতে একটা বিষয় যে দুই সাইডই কিন্তু তৎপর হয়েছে এই ডেমোক্রেটিক ডেফিসিট বা আপনি লিডারশিপ রিসেশনটাকে
বের করে আনো। যদি আপনি বাইডেনের রিলেশনশিপ যদি আপনি নন হোয়াইট ভোটারদের সাথে দেখেন, তাতেও যে খুব একটা সুদিং আছে তাও না, সেখানেও কিন্তু এক ধরনের কমপ্লিকেটেড রিলেশনশিপ রয়ে গেছে। 1974 সালে তিনি অ্যান্টি বাসিং ইস্যুতেও কিন্তু রিলেটেড ছিলেন। তো সবকিছু মিলিয়ে আমরা এখন যে সিচুয়েশনটা দেখছি, তাতে এই মুহূর্তে বাংলাদেশের খুব যে আনন্দিত হবার কোনো কারণ আছে বা দুঃখিত হবার কোনো কারণ না। আপনার কথায় যদি আসি, যে পলিটিক্যাল লিডারশিপের যে রেসেশন, সেটা কি 1400 কোটি ডলার দিয়ে কি পূরণ করার একটা যে প্রচেষ্টা দুই দিক থেকে, সেই টাকা দিয়ে এই লিডারশিপের রেসেশন আসলে পূরণ করা যায় কিনা? বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যেখানে বিশ্বের যেই জায়গায় নির্বাচন হোক না কেন, আমরা আমাদের জায়গায় আমরা কিভাবে একটু স্বস্তিতে থাকবো, সেটা আমি ঠিক স্বস্তি শব্দটা বলেছি, সুযোগ পাবো সেটা বলিনি, একেবারে সচেতনভাবে। ট্রাম্পের বেলায় যদি যেই তথ্যগুলো আপনি দিয়েছেন, সেটা তো অবশ্যই বাংলাদেশের একজন সংবাদকর্মী হিসেবে আমাদের অ্যাডমিট করতেই হয়। অন্তত গত ট্রাম্পের 4 বছর আমাদেরকে বাংলাদেশকে কোনো নতুন তকমা দেয়া হয়নি যে এটা মডারেট মুসলিম কান্ট্রি নাকি কোকুন অফ ফান্ডামেন্টালিজম, এইসব দিয়ে বাংলাদেশকে অস্থির করে তোলার কোনো প্রবণতা হয়নি, বরং ট্রাম্প নিজের দেশ নিয়েই ব্যস্ত থেকেছে। এটা তো আমাদের জন্য খানিকটা স্বস্তিরই। সেক্ষেত্রে লাভ ক্ষতি এগুলোর আমরা সুখের চেয়ে তো স্বস্তি বড়, এই জায়গায় অনেকখানি আমাদের ডিপ্লোমেসি। সেখানে আমাদের এই যে পালাবদলে আমরা কিভাবে হাঁটবো, কীরকম স্টেপিংগুলো হওয়া উচিত একটু জানতে চাই। প্রশ্নটা থাকলো, আমি আরও একবার আপনার কাছে আসবো প্রশ্নটা নিয়ে, আবারও যদি একটু সুব্রত শঙ্করধর তার কাছে শুনে নিতে চাই যে যেই জায়গায় আছে বাংলাদেশের মানুষ একটু আগ্রহ নিয়ে আপনাদের কথা শুনছেন। এখন ভোটটা যেই জায়গায় লটকে আছে আমরা বলছি, এখান থেকেই কি শেষ বিচার হবে? অর্থাৎ ইলেকটোরাল কলেজের যে পাওয়ার দেওয়া আছে সংবিধানে, সেখান থেকেও তো নরণচরণ হতে পারে। সেটা যদি স্যার একটু সহজ করে বুঝিয়ে দেন। আমি গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক, আমি তার সরাসরি ছাত্রী, তার কাছ থেকে একটু বুঝে নিতে চাই। ধন্যবাদ মুন্নি। এই প্রশ্নটির একটি উত্তর আসলে হুমায়ুন ভাই আগেই দিয়েছে। সেটি হলো যে আসলে এই ইলেকট্রাল কলেজগুলোর এমন কোনো ক্ষমতা নেই যেটি নাকি যে রেজাল্ট গুলো আসবে এই গণনার পরিপ্রেক্ষিতে সেটি কোনো পরিবর্তন করতে পারে বলে মনে হয় না। কাজে সেটি হয়তো হবে না। এখন গণনা বাকি আছে, কাজেই আমরা এখনো নিশ্চিতভাবে জানি না শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে দাঁড়াবে। যে 5টি সুইং স্টেটে এখন পর্যন্ত গণনার প্রেক্ষিতে প্রায় নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে এই নির্বাচনের ফলাফল, সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পরিবর্তন ঘটছে। কোনো স্টেটে, কোনো অঙ্গরাজ্যে জো বাইডেন যে পিছিয়ে ছিলেন সেখানটায় দূরত্বটা ঘুচে যাচ্ছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে, যেমন ধরা যাক অ্যারিজোনাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানটায় জো বাইডেন অনেকখানি এগিয়ে ছিলেন, সেখানটায় দূরত্ব ঘুচে যাচ্ছে, অর্থাৎ ট্রাম্প খানিকটা এগোচ্ছে। কাজে এই ফলাফলগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো নিশ্চিতভাবে আমরা জানি না। আমরা এটুকুন জানি যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে কোর্টে শরণাপন্ন হয়েছেন বেশ কয়েকটি ক্ষেত্রে, 4টি কিংবা 5টি জায়গায়। কিন্তু এটিও হুমায়ুন ভাই আগেই বলেছেন যে আসলে কোর্টে যাওয়া যেতে পারে, কোর্ট নির্বাচনের আগে কোর্টে যাওয়া আর নির্বাচন হয়ে যাওয়ার পরে কোর্টে যাওয়া, চ্যালেঞ্জ করা, ভোট গণনা বন্ধ করতে যাওয়া, এই দুটো অবস্থার মধ্যে পার্থক্য। কাজে সেক্ষেত্রে কোর্টেরও হয়তো সীমানা আছে যে যেখানে অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে সেই ভোট গণনা করার উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা যায় কি যায় না, এবং তেমন কোনো বাস্তব ভিত্তি আছে কি না। স্যার আমি একটু বুঝতে চাই, হয়তো একটু খুবই লে পার্সনের মতো প্রশ্ন হবে, যে কোর্টে ভোট গণনা বন্ধ করার জন্য যদি কোথাও কোনো মানে সন্দেহ থাকে, শেষ বিচার তো আসলে ভোট গণনা। আমরা এর আগে নির্বাচনে যে ফ্লোরিডার যেই কাণ্ড যেটা দেখেছি মার্কিন নির্বাচনে, সেখানেও তো ভোট মানে একেবারে ডিক্লেয়ার করে দেবার পরে 2 দিন বন্ধ ছিল, ভোট গণনা হয়েছে, তারপরে সেটার রেজাল্টটা পাওয়া গেছে। তো এখানে কোর্টে ভোট গণনা বন্ধ করার জন্য কোর্টে কেন, স্যার এটা বুঝতে পারছি না।
না, সেটি হচ্ছে যে খুব যদি বাস্তব ভিত্তি থেকে থাকে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমি সেরকম কিছু দেখিনি যে কারণ তেমন করে বিশদভাবে কিন্তু কারণগুলো বলা হচ্ছে না যে এই কারণে ভোট গণনা বন্ধ করা যায়, বন্ধ করতে বলা হচ্ছে বটে, কিন্তু এবং সেগুলো এত, প্রথম কথা হচ্ছে যে সংখ্যাটি কি, যদি এমন হয় যেটি 1% কম ভোট নির্ধারিত হবে এই গণনার কারণে বা যদি পুনর্গণনার কারণে, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনের ফলাফলের এমন কিছু হেরফের হবে না। সেই ক্ষেত্রে কোর্ট হয়তো বলতেই পারে যে না, এটি দরকার। আরেকটি যেটা হচ্ছে যে যেমন উইসকনসিনে পুনর্গণনার কথা বলা হচ্ছে, তো এখন এগুলো কোর্টের ব্যাপার। আমিও নিজেও খুব ভালো করে জানি না যে কোর্ট কি সিদ্ধান্ত নেবে, তবে এইটুকুন বুঝি যে পদ্ধতিগত কোনো ব্যাপার নিয়ে যদি প্রশ্ন করতে হয়, সেই প্রশ্ন করতে হবে নির্বাচনের আগে। নির্বাচন শুরু হয়ে যাওয়ার পরে এখন কেউ যদি বলে যে না, মেইল ইন ভোট অ্যাকসেপ্ট করা যাবে না, কিংবা কোথাও ড্রাইভ ইন ভোট কোনো জায়গায় দেখা গেছে, সেটির ব্যাপারে চ্যালেঞ্জ করতে, তো সেইগুলো চ্যালেঞ্জ করে এখন আর কিছু করা যাবে না, কারণ যিনি ভোট দিয়েছেন তারও অধিকার আছে সেই ভোট গণনা হোক, সেটি নিশ্চিত হওয়া। কাজে এখন ভোট দেওয়ার পর তাকে বলা যাবে না যে আপনার ভোট আমি নিতে পারছি না, কারণ আপনি যে পদ্ধতিতে ভোট দিয়েছেন সেটি সঠিক নয়, এবং সেটি যে সঠিক নয় সেই কথা তাকে আগে বলা হয়নি। কাজে তার ভোট দেওয়া হয়ে গেছে, সেই ভোট গণনা করতেই হবে। কাজে এই হচ্ছে অবস্থা। আমি আরেকটি বিষয়ে যেতে চাই, মুন্নি, যদি আমার সময় দেওয়া হয়। জি অবশ্যই স্যার। সেটি হচ্ছে যে সেটি আপনি আগেই বলছিলেন যে এবং সিদ্দিক ভাই ওখানে সেটির উপর আলোকপাত করার চেষ্টা করছিলেন, সেটা হলো যে আসলেই কি ট্রাম্পে এসে ব্যাপারটা শেষ হচ্ছে নাকি এখান থেকে এক অর্থে শুরুও হচ্ছে? কারণ আমরা দেখেছি যে এই 4 বছরে ট্রাম্পের একটা সাপোর্ট বেস তৈরি হয়েছে, এবং সেটা এতখানি শক্ত যে এত কিছুর পরে, এই যে আপনি বললেন যে কোভিড-19 এর কারণে সত্যি অবস্থার পরিবর্তন ঘটেছে কিনা, আমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবো যে আসলে ট্রাম্পের যে সাপোর্ট বেস, সেখান থেকে কিন্তু ব্যাপক কোনো পরিবর্তন ঘটেনি কোভিড-19 এর কারণে। সেই সাপোর্ট বেস যেমনটি শক্ত ছিল তেমন শক্তই রয়ে গেছে, এবং তারা যথার্থ অর্থে ট্রাম্পকেই ভোট দিয়েছে। এবং আমরা লক্ষ্য করব সেই সাপোর্ট বেসটাকে আশ্রয় করে কিন্তু এখন রিপাবলিকান পার্টির ভেতরে এক ধরনের পরিবর্তন ঘটছে। যারা নাকি নরমপন্থী ছিল তারা কিন্তু অনেকখানি সরে গেছে, এবং দেখা যাচ্ছে ট্রাম্পের সাথে যারা যুক্ত তাদেরই এখন জয়জয়তা। এইটি কিন্তু মানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি বড় রকমের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটি কিন্তু শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে শেষ হবে। আমার আশঙ্কা যে আরো দীর্ঘকাল ধরে এটার এক ধরনের পরম্পরা থাকবে, এবং সেই পরম্পরায় যে মেরুকরণ আমরা রাজনীতিতে দেখেছি সেটি হয়তো আরো গভীরতর হবে, এবং সেই মেরুকরণ গভীরতর হলে আমি আশঙ্কা করি যে এখানকার রাজনৈতিক সংস্কৃতিতে যে ধরনের সংঘাত, যে ধরনের মানে দুই দলের মধ্যে যে বিভাজনের প্রকৃতি, সেটি হয়তো আরো দীর্ঘকাল ধরে থাকবে। ফলে অনেক কিছুই করা হয়তো, এমনকি জো বাইডেন যদি নির্বাচিত হন এবং যদি সেনেট থাকে রিপাবলিকানদের হয়, তাহলে দেখা যাবে অনেক কিছুই তিনি করতে চাইছেন কিন্তু সেটি করতে দিচ্ছে না। তো এইরকম একটা অবস্থায় কিন্তু আমরা যাচ্ছি বলে মনে হয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র যাচ্ছে। স্যার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে যে যেই অংশটুকু বললেন যে ট্রাম্প ফোবিয়া, এবং সেটার একটা পরম্পরার হয়তো সেটা শুরু, এটা শেষ নয়। ট্রাম্প চলে যাওয়ার পরেও সেটার তুঙ্গ অবস্থান কখনো কখনো হতে পারে, আবার যদি সব ঠিকঠাক থাকে হয়তো এটার এখানেই সমাপ্তি হয়ে যেতে পারে। আমরা ভালোটার জন্যই নিশ্চয়ই প্রত্যাশা করি। আর আশঙ্কাটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল। আমি লোভ সামলাতে পারছি না, 2016-তে নির্বাচন শেষ করার পরেও যে ট্রাম্প জিতে যাবার পরে তার বেশ কিছুদিন পরে আমেরিকাতেই কয়েকটি স্টেটে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে এই ধরনের একটা স্টোরি করেছিলাম। আমাদের নিজেদের মতোই আমরা একটা টার্ম বের করেছিলাম, যেটার নাম বলেছি ট্রাম্পফোবিয়া। তখন ইসলামফোবিয়া বলে আমাদের দেশগুলোর প্রতি এক ধরনের আঙুল তোলা হতো। তার পাল্টা যদি ট্রাম্পফোবিয়া হয় তাহলে কেমন হয়, এই ছিল আমাদের রিপোর্টের মূল সুর। একটু পুরনো রিপোর্টটা দেখে বিরতিতে যাব, তারপর আমরা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির স্যারের কাছ থেকে এই ফোবিয়ার উত্থান পতন নিয়েও আরও কথা শুনবো। রিপোর্টটি দেখি।
আমেরিকার কপালে এখন দুশ্চিন্তার ছায়া। যারা দেশ মানে মানচিত্র বোঝেন না, বোঝেন মানুষ, তাদের কাছে বিষয়টি পরিষ্কার। আর এই আতঙ্ক, দুশ্চিন্তা দমে দমে আতঙ্কিত তাদেরই করছে যারা মেল্টিং পটের মহত্বে নিজের চেনা জানা মানচিত্র ছেড়ে এই দেশকে, এই মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশ ভেবেছেন নিজেদের। এই আতঙ্কের কি নাম দেয়া যায় ট্রাম্পোফোবিয়া? বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বার্লিনে প্রেস কনফারেন্সে সরাসরি এমনই প্রশ্নের মুখোমুখি হন। My hope is that the president-elect coming in takes a similarly constructive approach. নির্বাচনের ক্যাম্পেইন শুরু হতে না হতেই প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি অস্বস্তির মধ্যে পড়েছেন। উদার গণতান্ত্রিক দেশে দুই প্রার্থী যেভাবে ভোট চেয়েছেন, একে অন্যকে নাজেহাল করেছেন, সেটি ছিল অস্বস্তির কারণ। তবে সেই সময় যাই থাকুক না কেন, নির্বাচনের পরবর্তী সময়ে সেটি কাটিয়ে উঠতে পারবেন বলে অনেকেই মনে করছেন। কিন্তু তার পরবর্তীতে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে বার্নি স্যান্ডার্স, যিনি ডেমোক্রেট দলের অন্যতম একজন নেতা এবং তরুণদের একজন আদর্শ মডেল হিসেবে নিজেকে ইতিমধ্যে প্রমাণিত করতে পেরেছেন, তিনি সম্প্রতি তরুণদের এক সমাবেশে বলেছেন যে এই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ডেমোক্রেটিক ব্যবস্থা আসলে সাধারণ মানুষের মনটা বুঝতে পারেনি। এটি ডেমোক্রেটিক ব্যবস্থারই একটি দুর্বলতা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। Donald Trump won the election for a number of reasons. But one of the reasons that he won is, in my view, a failure of the Democratic Party that must be rectified. একটা বিরতির পরে আমরা সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির স্যারকে শুনবো। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা হাতি কাদায় আমাদের আজকের শিরোনাম সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির স্যারের কাছে শুনতে চাই। এর আগে বিরতিতে যাবার আগে পুরনো একটি 2016 সালের বিশ্লেষণ শুনছিলাম। সেবার আমরা সরাসরি ছিলাম নির্বাচন কভার করার মাঠে। স্যার যোগ করবেন। ধন্যবাদ আপনাকে। আমি সুব্রতদা বলছিলেন, আমি একটু যোগ করব। আর এছাড়াও ওনারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, সরাসরি বিষয়গুলো উপলব্ধি করছেন। তো আমি একটু আমার আগের দেখা মার্কিন যুক্তরাষ্ট্র আর এখনকার দেখার মার্কিন যুক্তরাষ্ট্র একটা তুলনামূলক আলোচনা যদি করি, তাহলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা টার্নিং পয়েন্ট পাস করছে এখন। টার্নিং পয়েন্টটা আপনি ধরতে পারেন যে 2008 সাল থেকে এই টার্নিং পয়েন্টটা মোটামুটি 2007 সালের পরে এই টার্নিং পয়েন্টটা একটা শেপ নিয়েছে, কিন্তু এটা তৈরি হচ্ছিল অনেক দিন ধরে। এবং আমার ধারণায় যে গণতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্র যে গণতন্ত্র চর্চা করে তারও অসম্পূর্ণতা অনেক আছে, অসঙ্গতি অনেক আছে, কিন্তু তারপরেও তাদের একটা বিশেষত্ব হচ্ছে যে কোনো বিষয়কে আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের একটা উদ্যোগ তারা নিতে পারে। এবং আমি নিয়ে যেতে চাই 60-এর দশকে। শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যখন কৃষ্ণাঙ্গ মানুষরা তাদের অধিকার চাচ্ছিল, তখন কিন্তু সেটা নিয়ে যথেষ্ট সংগ্রাম হয়েছে এবং 1964 সালে গিয়ে আইনের মাধ্যমে তারা তাদের নাগরিক অধিকারের প্রতিষ্ঠা পায়। তারপর থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। একটা হয়েছে, ধরুন আপনি অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন হয়েছে। সুব্রতদা খানিকটা ইঙ্গিত করছিলেন
এই যে গ্লোবালাইজেশন পদ্ধতি, অর্থাৎ প্রেসিডেন্ট রেগান ক্ষমতায় আসার পরে ওখানকার যে সামাজিক সুরক্ষা ব্যবস্থাটা ছিল, যেটা 50-এর দশক থেকে চালু ছিল, 60-এর দশকে এসে যারা অশ্বেতাঙ্গ মানুষ এবং শ্বেতাঙ্গদের মধ্যেও যারা নিম্ন আয়ের মানুষ, তাদের যে প্রোটেকশনটা ছিল সেটা কিন্তু উঠে যায়। এবং সেটা হচ্ছে প্রথম সামাজিকভাবে সমস্যা তৈরির 1 নাম্বার কারণ। এরপরে আমরা যদি 90-এর দশকে আসি, এই গ্লোবালাইজেশন পদ্ধতি যখন চালু হলো, তখন এটাকে আমেরিকানাইজেশন বলতো। আমার মনে আছে আমি জাতিসংঘের লাইব্রেরিতে বসে অনেকগুলো ডকুমেন্ট পড়ে এগুলোকে নিয়ে ফাইল নিয়ে ফ্লপিতে করে নিয়ে আসার জন্য তখন কাজ করছিলাম। তখন কিন্তু পরিষ্কার ওখানকার স্কলারদের অনেকেই বলে এটাকে আমেরিকানাইজেশন বলতো। গ্লোবালাইজেশন ইজ সিনোনিমাস উইথ আমেরিকানাইজেশন। তো সেই প্রক্রিয়ার ফল হিসাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই যে নাফটা চুক্তি 2001 সালে চীনের WTO সদস্যপদ লাভের পরে মার্কিন অর্থনীতিতে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। এবং এর ফলেই কিন্তু একটা বড় জনগোষ্ঠী, যারা বেশিরভাগই সাদা চামড়ার স্কুল পাস, বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ে যারা পড়াশোনা করেনি, যারা এতদিন স্বাচ্ছন্দ্যে থাকতো, তারা কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। এবং সেই জায়গাটায় এসে কিন্তু আপনার যখন সম্পদ বা সুযোগ কমে যায়, তখন কিন্তু সংঘাতের জায়গাটা তৈরি হয়। এবং সেই সংঘাতটা কিন্তু তৈরি হচ্ছিল এবং হয়ে 2007 সালের যে অর্থনৈতিক মন্দা, সেটা কিন্তু এটাকে প্রবলভাবে একটা শেপে নিয়ে আসে। এবং আপনি লক্ষ্য করবেন এই সাদা জনগোষ্ঠী 68% তারা ওবামাকে ভোট দিয়েছিলেন 2008 সালে। আশা ছিল যে ওবামা এই যে সমস্যাগুলো আছে সেগুলি সমাধানের জন্য যথেষ্ট পরিমাণে উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু যেহেতু প্রেসিডেন্ট ওবামার সীমাবদ্ধতা ছিল এবং অন্যান্য ক্রাইসিস ছিল, তিনি আসলে তো 2007-08 সালের অর্থনৈতিক ব্যবস্থাটাকে বা মন্দাকে সামাল দিতেই তার সময় গেছে। তারপরে তিনি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, ওবামা কেয়ার যেটাকে বলা হয় স্বাস্থ্য সম্পর্কিত, এটুকু করতে পেরেছিলেন। তার বাইরে কিন্তু আর তিনি যেতে পারেননি। ফলে যেটা হয়েছে একদিকে সম্পদ বেড়েছে কিছু মানুষের হাতে, দুই দিকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট যদি দেখেন, এই দুই জায়গাতে কিন্তু অবস্থা ভালো হয়েছে। এবং যারা ভালো হয়েছে তারা শিক্ষিত মানুষ, অনেকেই অভিবাসী, মনে রাখতে হবে, এবং এই দুই অঞ্চল ভিত্তিক। মধ্য আমেরিকার যে জায়গাটা বেশিরভাগ সাদা চামড়া মানুষের বসবাস, সেই জায়গাটা কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধির খুব বেশি সুবিধা তারা পায়নি। এবং সেই জায়গাটার থেকেই কিন্তু এখন আমরা দেখছি যে একদিকে কালোদের গত 50 বছরের বঞ্চনার বহিঃপ্রকাশ দেখছি আমরা, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাদা মানুষ যারা, তারাও মনে করছেন আমরা বঞ্চিত হয়েছি, আমাদের কথা কেউ শোনে না, আমাদের অধিকার আমরা পাই না, এবার আমরা আমাদের অধিকার চাই। এবং সেই অধিকার চাওয়ার লোক হিসাবেই তারা পছন্দ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। স্যার, আমরা এই নির্বাচনের এই হাওয়ায়, নির্বাচনের এই উত্তাল অবস্থার মধ্যে করোনাটাকে বোধহয় ভুলেই গেছি এবং এই আনএমপ্লয়মেন্টের যে ধারাবাহিকতার কথা বললেন 60-এর দশক, 70-এর দশক, এই আমেরিকানাইজেশন বা গ্লোবালাইজেশন, সেগুলোর যে একটা ফলাফল আমরা জানি। গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প তার দেশের, তার রেসের মানুষদেরকে কিছুটা স্বস্তি দিলেও একেবারে এবার এসে মোটামুটি ধাক্কার মধ্যেই পড়েছে যে করোনাকালীন লকডাউন ইত্যাদি নানান কারণে যে আনএমপ্লয়মেন্ট বেড়েছে। এই ব্যাপারটি তো আসলে বোঝার উপরে শাকের আটির মতনই তো হবে, সেটা যেই প্রশাসনই থাকুন না কেন দায়িত্বে। সেইটা সামাল দেবার মতো ক্যারিশমা, মেকানিজম, সেটা কি এখন এখন মার্কিন যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা, তাদের মধ্যে সেই চৌকস ব্যাপারটা লক্ষ্য করছেন কিনা? আমি শাহাবের নামখানা, আমি আপনার কাছে আগেও একটা প্রশ্নের অর্ধেক ছিল, এটুকু শুনবো। একটু আমি শেখ এম সিদ্দিক তার কাছ থেকে জেনে আসি যে আনএমপ্লয়মেন্টের ইস্যুটা তো এবার একটা বড় ইস্যু হিসেবে কাজ করেছে। ডেমোক্রেটরা কি সেটার মানে ঠিকঠাক
ডেলিভার করতে পারবে, নাকি একেবারে চিরতরে ডেমোক্রেটরা আবার কাদায় পড়বে? কি ভাবছেন, কোনো ভয় লাগছে কিনা? দেখুন, আমি একটু আগের কথা সরাই করি। দেখুন, এবারে নির্বাচনটা ছিল হলো গণতন্ত্রকে রক্ষা নির্বাচন। এবারে নির্বাচন ছিল করোনা ভাইরাসকে মোকাবেলার নির্বাচন। এবারে নির্বাচন ছিল একজন মিথ্যাবাদী প্রেসিডেন্টকে ঠেকানো নির্বাচন, এবং এইবার দাতার একজন নির্বাচন। যে সেই হিসাবে আমরা যদি দেখি যে এইবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমেরিকান জনগণের কাছে, এইবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ গোটা বিশ্ববাসীর কাছে, কারণ বিশ্ববাসী দেখতে চায় আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ, এবং বিশ্ববাসী দেখতে চাই সেই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র সমুন্নত থাকুক। এখানে বলা হয় যে গোটা বিশ্বেই বলা হয় জনগণ ক্ষমতার উৎস, আর আমাদের ডোনাল্ড ট্রাম্প বলে উনি ক্ষমতার উৎস। এখানে একটা প্রশ্ন আছে, উনি যে প্রচুর ভোটের ব্যবধানে তো হচ্ছে না কেউ, স্বল্প মার্জিন। দেখুন, আমেরিকাতে দলীয় একটা ভোট আছে, সেই ভোটটা হলো এমন ভাবে যে সেখানে যদি কোনো প্রার্থী নাও থাকে ওই দলের ভোটগুলো তার পক্ষে চলে যায়, অথবা আমি যদি আমাদের বাংলা ভাষায় বলি যে একটা তেলা চোরা ওখানে দাঁড়ায়, সেই ভোটগুলো এখানে পাবে। তো ডোনাল্ড ট্রাম্পের যে একটা বেস আছে, বলা হয়েছে প্রচুর ভোট বেস, ইটস নট ট্রু দ্যাট ওয়ান, সেটা সত্য না। কারণ এখানে দলীয় ভোট সে বেশি পেয়েছে, তার যে একটা গোষ্ঠী তারা যাকে পছন্দ করে, তারা যেটা পছন্দ করে সেই পছন্দের প্রতিফলন ডোনাল্ড ট্রাম্প ঘটান, সেই ধরনের লোকের সংখ্যা খুবই কম। তারপর আমি বলবো যে কোর্টে উনি যাচ্ছেন সেই কোর্ট বেসলেস। দেখুন, নির্বাচনে যদি কিছু করতে হয় আপনাকে সংশ্লিষ্ট প্রমাণ থাকতে হবে। আমি আসছি ওখানে, আমি মুনিয়াপা একটু এক মিনিট, আমি ওখানে আসছি। আর হুমান স্যার এখানে বলেছেন যে আমেরিকার 5টা যে অঙ্গরাজ্য আছে, এখানে 5টা 4টেতেই রিপাবলিকান গভর্নমেন্ট ওখানে আছে, এবং তারাই সার্টিফাই করবেন ওখানে। একমাত্র পেনসিলভেনিয়া, যেখানে আমি থাকি, যেখানে আমার স্টেট, ওইখানে আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, এবং বাকি যে 4টার ভিতরে 4টা ওখানে রিপাবলিকান আছে, এবং ওখানে জো বাইডেন হু করে আগে যাচ্ছে, এবং তাদের ভোটের যে ব্যবধানটা খুব সম্ভবত আজকে রাতের ভিতরে, এখন আমেরিকায় বাজতেছে হলো 11:48 সকাল, তো রাতের ভিতরে এখানে জো বাইডেন ফ্লিপ করে এগিয়ে যাবে, এবং সেই স্টেট গুলো হবে রিপাবলিকান অধ্যুষিত, এবং সেই স্টেটের রিপাবলিকান গভর্নমেন্টই এটা সার্টিফাই করবে। আর ওয়ান্স সার্টিফাই হয়ে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প কিছুই করতে পারবে না, সে কোর্টে যাইতে পারে, সুপ্রিম কোর্টে যাইতে পারে, সুপ্রিম কোর্টে তার সংখ্যাগরিষ্ঠ বেশি, দেন ইলেকট্রাল ভোট, এখানে ভোট সার্টিফাই হওয়ার পরে সে কিছুই করতে পারবে না, সে ফাউল কান্নাকাটি করবে, এতটুকু করতে পারে। আর প্রসঙ্গ আসছিল, আমি প্রশ্ন করছি, আমি ওখানে আসছি যে এই যে অর্থনীতির মন্দ অবস্থা, আমি আশা করি এটা কেটে উঠবে, এবং ডেমোক্রেট দলীয় যিনি আছেন জো বাইডেন অত্যন্ত ভালো মানুষ। জি, আপনার ভোটের এখনো পর্যন্ত যেটুকু খণ্ডিত চিত্র বা খণ্ডিত ফলাফলের চিত্র বা ঝুলে থাকা চিত্র যাই দেখি না কেন, আপনারা ওখানে আমেরিকান মানে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে গর্বিত যে একটা ইমেজ আফোল্ড করছে, ইমেজ পুনর্গঠনের ফলাফল হয়েছে, যদিও এখানে শার্প ডিভাইডটা বোঝা যাচ্ছে। তা এত কিছুর পরেও ডোনাল্ড ট্রাম্প প্রায় 49% ভোট নিয়ে কিন্তু হাঁটছেন বা হাঁটতে যাচ্ছেন। আমি শাহবানাম খান, আমি আপনার বিশ্লেষণ শুনতে চাই যে প্যান্ডেমিক ইলেকশন বলা হচ্ছে, বোঝার উপরে শাকের আটি এইরকম একটা অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে কিনা। যত প্রত্যাশা, ইমেজ আফোল্ড ইত্যাদি যাই বলি না কেন, সেখানে আবার যে বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, আপনি যেহেতু রাজনৈতিক অর্থনীতি নিয়ে অনেক বেশি কাজ করেন, সেখানে গিয়ে আবার কোথাও হোঁচট খাওয়া আর মতো অবস্থা পড়ে কিনা, যদি আমরা বৈশ্বিক বাস্তবতার বিচার করে আমরা এটাকে এই ফলাফলকে দেখি। আনমিউট করবেন। প্রথম কথা হলো যে আমি একটু সিদ্দিক সাহেবের সাথে অ্যাড করি যে খুব স্বাভাবিকভাবেই জো বাইডেন যদি আসেন তাহলে কিছু গুণগত পরিবর্তন হবে। খুব ফান্ডামেন্টাল পরিবর্তন আসা বোধহয় খুব ডিফিকাল্ট। এটা বেশ কয়েকটা কারণ হচ্ছে। প্রথম কারণটা হলো যে কোভিড ইকোনমি এতটাই ফ্র্যাকচার্ড হয়েছে যে সেইটাকে আবার পুনর্গঠন করার জন্য আপনার অনেকগুলি ফ্যাক্টর আছে। একটা হলো হেলথ সেক্টরটাকে রিভাইভ করতে হবে, একটা হবে হেলথ বেনিফিট সেক্টরটাকে রিভাইভ করতে হবে,
সেটার সাথে যে হেলথ সাপ্লাই আছে, অর্থাৎ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক মার্কেটটা দেখেন, তার 97%ই আমেরিকার বাইরে থেকে আসে। সুতরাং তার জন্য কিন্তু আবার সেই ফিরে গিয়ে মাল্টিল্যাটারাল সিস্টেমে যেতে হবে আপনাকে, যদি এই হেলথ সেক্টরটাকে পুনরায় গঠন করতে হয়। এটা হলো একটা। দ্বিতীয় পার্টটা থাকে, সেটা হলো যে ইকোনমিক স্ট্রাকচার। সেখানে হলো যে $1200 করে স্টিমুলাস দিচ্ছে। এই স্টিমুলাস গুলির জন্য যে ট্রেড ডেফিসিট গুলি হচ্ছে, সেইগুলিকে আবার রিকভার করা। এই রিকভার করতে গেলে দুটা কাজ করতে হবে। একটা হলো ইন্টারনাল ইকোনমিকে স্ট্রেংথেন করা, দ্বিতীয়ত ইন্টারনাল ইকোনমির সাথে এক্সটার্নাল ইকোনমিকেও স্ট্রেংথেন করা। তার মানে আপনার দুই জায়গাতে যেতে হবে। সুতরাং তাকে আবার জো বাইডেন যদি আসেন, তাহলে তাকে মাল্টিল্যাটারাল সিস্টেমে যেতে হবে, এবং মাল্টিল্যাটারাল সিস্টেমে যেতে গেলে বর্তমানে ট্রাম্প প্রশাসন যে অবস্থাটা রেখে গেছেন, সেটাকে পুনর্গঠন করে, ইনস্টিটিউশনাল পুনর্গঠন করে তারপরে যেতে হবে। সুতরাং এখানে অনেকটা সময় লাগবে। তৃতীয় যে জিনিসটা থাকে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের একটা বড় বিষয়টাই হলো যে তারা কনস্টিটিউশনকে খুব রেসপেক্ট করে, অর্থাৎ কনস্টিটিউশনাল যেটা লিবারালিজম বা কনস্টিটিউশনাল হিউম্যান রাইটস মেকানিজম যেগুলি আছে, সেগুলি কিন্তু তারা আলটিমেটলি আবার আপহোল্ড করবে। সেই জায়গাতে গিয়ে আপনার যে ইনস্টিটিউশনস গুলি আছে, সেই ইনস্টিটিউশনস গুলি গঠন করার সময়টা অনেক লাগবে এই জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যদি আসে। এটা হলো তৃতীয়। চতুর্থ যে জায়গাটা আছে, সেই জায়গাটা হলো যে আপনি সুপ্রিম কোর্টের কথা বলছিলেন, একদম কারেক্ট বলেছেন। কারণ এই সুপ্রিম কোর্টের জায়গায় কিন্তু আজকে তার ট্রাম্পের যে নিজস্ব অ্যাটর্নি আছে, সেই ক্যাম্পেইন অ্যাটর্নি, সে নিজেও কিন্তু বলেছে যে হি উইল বি ইন ফর ওয়ান অফ দি মোস্ট এম্বারেসিং ডিফিটস এ প্রেসিডেন্ট এভার সাফার্ড বিফোর দি হাইয়েস্ট কোর্ট অফ দি ল্যান্ড। তার মানে এই যে কমপ্লেইন গুলি করছে, সেই কমপ্লেইন গুলি ইভেন্চুয়ালি কাজে দিবে না। মুশকিলটা হলো যে এই কমপ্লেইন গুলির যে সিড বা আপনার মিসট্রাস্ট তিনি বুনে গেলেন বা বপন করে গেলেন, সেটা কিন্তু অনেকটা সময় ধরে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে হ্যান্ডেল করতে হবে। যে কারণে আপনি দেখছেন কিন্তু গত 2-3 দিন ধরে নিউ ইয়র্ক থেকে শুরু করে এই অঞ্চলটাতে এক ধরনের আনরেস্ট চলছে। সুতরাং আমাদেরকে সেই জায়গাটাও দেখতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা আমার মনে হয়, যে জায়গাটায় মনিয়াপা কনসার্ন বলছেন, সেই জায়গাতে আমার মনে হয় যে প্রথম 1-2 বছর বা 2.5 বছর হয়তো বা খুব বেশি কিছু এক্সপেক্ট করাটা ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না যে এই পুনর্গঠনের জায়গাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে অনেক বেশি পলিটিক্যাল পেশেন্স লাগবে, পলিটিক্যাল রেস্ট্রেইন্ট লাগবে, এবং সেই সাথে এই যে বিভাজনটা হলো ইন্টেরিয়র ইউনাইটেড স্টেটস অ্যান্ড আউটার ইউনাইটেড স্টেটস, এই জায়গাতে যে মিলের জায়গা, সেই জায়গাটাতে তৈরি করতে গেলে ডেমোক্রেটদের অনেক কাজ করতে হবে। এবং সেই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে হাউস বা সিনেট বা এই জায়গাতে যে কম্পোজিশন গুলি এই মোমেন্টে দাঁড়াচ্ছে, সেটাও যে খুব একটা সুখকর যে ডেমোক্রেটদের জন্য, তাও না কিন্তু। সুতরাং আমার কাছে মনে হয় যে যদি আপনি সিনেটে দেখেন ডেমোক্রেট আর রিপাবলিকান হেড টু হেড, আবার হাউসে এই মুহূর্তে 208 প্লাস 190-র মধ্যে আছে, কিন্তু এরপরেও কিন্তু বাকি কথাগুলি রয়ে গেল। সুতরাং আমার মনে হয় যে নার্ভাস হবার মতো তেমন কোনো সিচুয়েশন না, বাট ডেফিনেটলি এই জায়গাতে একটু সময় দিয়ে তারপরে পর্যালোচনা করা। আমরা একেবারে সাদামাটা দর্শকের চোখে যেটুকু দেখি বুঝি, যে যদিও মনে হচ্ছে যে হাতি কাদায় পড়েছে, ট্রাম্প কাদায় পড়েছে, আসলে ভীতির নাম, মিসট্রাস্টের নাম, বিভেদের নাম, এগুলোর নাম যদি ট্রাম্প হয়, তাইলে আসলে বৈশ্বিক বাস্তবতা, এই কোভিড সিচুয়েশন, কোভিড ইকোনমি, এই সময়ে সামাল দেওয়া, গোটা বিশ্বেরই সামাল দেওয়া, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অফকোর্স, সেখানে সামাল দিতে গিয়ে আরও কত ভীতি, আরও কত মিসট্রাস্ট, আরও কত বিভাজন হবে। অর্থাৎ এই ট্রাম্প নয়, আরও ট্রাম্প আছে, এরকম তো একটা জায়গায় ভাবতেই হবে, এবং সেটা হাতে রেখেই আসলে সেলিব্রেট করা যে এই জেতাও আসলে কেমন, কতটা রিস্কি জেতা। আমরা একেবারে শেষ মন্তব্য নেব, বিরতির পরে এসে আমাদের সঙ্গে অতিথিরা থাকছেন।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার একেবারে শেষ ভাগে আমরা হাতি কাদায় এই শিরোনামের শেষ মন্তব্যটুকু শুধু শুনতে পারবো। সব কিছু মিলিয়ে যদি আমাদেরকে অন্তত কিছু আশাবাদের কথা, অন্তত গ্লোবালাইজেশনের এই যুগে কোনো দেশে খারাপ কোনো দেশে ভালো সেটা তো একসাথে আমরা মানতে পারি না, সবারই ভালো হোক এমন কোনো ইঙ্গিত আমরা এখান থেকে পাই কিনা, আমার শিক্ষক সুব্রত শঙ্কর ধরের কাছ থেকেই শুনবো শেষ মন্তব্যটুকু। হাতি কাদায় কিনা আমরা জানি না, কারণ এখন পর্যন্ত শেষ গুনতির ফলাফল আমরা এখনো জানি না, কাজেই বলা যাবে না। যদি হয়ও তাহলেও যেটা বলতে হবে যে আসলে এই ভোট যুদ্ধের পরাজয়ই হয়তো শেষ পরাজয় নয়। হুমায়ুন ভাই বলছিলেন অর্থনীতির কথা, বা সাহেব বলছিলেন কনস্টিটিউশনাল দিকগুলোর কথা, কিন্তু আমি বলবো রাজনৈতিক সংস্কৃতির কথা। এবং সেই রাজনৈতিক সংস্কৃতির যেমন একটা প্রাতিভাষিক রূপ আছে, যেখানটা আমরা দেখতে পাচ্ছি হয়তো হতে পারে যে ডেমোক্র্যাট দল জিতলেন এবং জো বাইডেন প্রেসিডেন্ট হলেন, কিন্তু একটা অন্তর্লীন ধারাও আছে এবং সেটি সম্ভবত অনেক বছর ৬৬ সেই গৃহযুদ্ধের সময় থেকে যে বিশ্বাস, যে মূল্যবোধ, সেটি হয়তো একটা অন্তর্লীন ধারা বাহিত হয়ে এসে 2016-তে এসে আমরা দেখি, এবং সেইটি কিন্তু এত সহজে যাওয়ার নেই। এবং এই যে পরিবর্তনটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে ঘটেছে, সেই পরিবর্তনের ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে সেটি 2 বছর নাকি 2.5 বছরের মধ্যে সত্যি সত্যি মীমাংসিত হবে, আমি অতখানি আশাবাদী নই যেমনটি হয়তো অনেকেই, কিন্তু আমি আশঙ্কা করি যে আরো অনেক বেশি সময় লাগবে যদি আদৌ কখনো সংশোধিত হয়। ধন্যবাদ। তবে আমরা সবাই চাই এটা সংশোধিত হোক। যে গ্লোবালাইজেশনের কথা বলছি, অন্তত আত্মিক উন্নয়নের, বিশ্বের সকল মানুষের আত্মিক উন্নয়নটা আমরা উন্নয়নের সূচক হিসেবে যেন ধরি, এবং মানুষের মঙ্গলটাই যেন রাজনীতির মূল সুর হয়, সেই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই।